নমস্কার, নিউজ নাইর প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর ক্ষমতা দখল করার 100 দিন অতিক্রম করেছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তবে এই ক্ষেত্রে সরকারের দেওয়া প্রতিশ্রুতিগুলোর কোনো রকম অগ্রগতি না থাকার কারণে নতুন সরকারের উপর প্রশ্ন তুলতে শুরু করেছেন দেশটির সাধারণ মানুষ। বাংলাদেশে গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এখন থেকে 100 দিন আগে যাত্রা শুরু করেছিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। গণ অভ্যুত্থানের ঠিক 3 দিনের মাথায় গঠিত সরকারের প্রতি তখন সাধারণ মানুষকে সমর্থন দিতে যেমন দেখা গিয়েছিল, তেমনি প্রত্যাশাও ছিল বিপুল। সরকারের পক্ষ থেকেও আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য, অর্থনীতি, নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে দ্রুত পরিবর্তন আনা সহ নানান প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু 3 মাস পর এসে সরকারের সেসব প্রতিশ্রুতির মধ্যে অনেকগুলোতেই তেমন কোনো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না, যা নিয়ে হতাশা ও ক্ষোভ দেখা যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে। বিশ্লেষকদের মতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকার কার্যকর কোনো ভূমিকাই রাখতে পারেনি। যদিও উপদেষ্টারা বলছেন একের পর এক আন্দোলন বিক্ষোভের মধ্যেও তারা লক্ষ্য অর্জনের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যার ফল আগামী 3 মাসের মধ্যেই পুরোপুরি দৃশ্যমান হবে। এছাড়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাৎপর্যপূর্ণভাবে সেনাবাহিনীকে মাঠে রাখার সিদ্ধান্তের কথাও জানিয়েছে সরকার। দায়িত্ব গ্রহণের পর সরকারের পক্ষ থেকে যে বিষয়টির উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে দেখা গেছে সেটি হলো রাষ্ট্র সংস্কার। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণেও প্রতিবার রাষ্ট্র সংস্কারের প্রতি বিশেষ গুরুত্ব দিতে দেখা গেছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে। জনস্বার্থের বিপরীতমুখী এক কাঠামোর উপর দাঁড়িয়ে দেশ পুনর্গঠনের কাজে হাত দিতে হয়েছে, যেখানে জনগণই সত্যিকারের অর্থে সব ক্ষমতার উৎস বলে গত 25 আগস্ট জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে বলেছিলেন অধ্যাপক ইউনূস। গণ অভ্যুত্থানের 1 মাসের মাথায় সংবিধান, নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন ও জনপ্রশাসনের সংস্কারে 6টি আলাদা কমিশন গঠন করে সরকার। পরবর্তীতে এই তালিকায় নতুন আরও 4টি কমিশন যুক্ত করা হয়। সেগুলি হলো স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন, শ্রমিক অধিকার বিষয়ক সংস্কার কমিশন এবং নারী বিষয়ক সংস্কার কমিশন। 10 খাতের কোনোটিতে কি ধরনের সংস্কার হওয়া প্রয়োজন সেই বিষয়ে আগামী ডিসেম্বরের শেষে তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তা কতটুকু কার্যকর হবে তা নিয়েও উঠেছে প্রশ্ন। এরপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সংস্কার কাজ শুরু করা হবে বলে জানিয়েছে সরকার। তবে কতদিনের মধ্যে সংস্কার কাজ শেষ হবে সে বিষয়ে এখনো সুস্পষ্ট কোনো সময়সীমা ঘোষণা করেনি অন্তর্বর্তী সরকার। রাষ্ট্র সংস্কারে কমিশন গঠনকে ইতিবাচক অগ্রগতি হিসেবে সাধুবাদ জানালেও এক্ষেত্রে সরকারের আরও সক্রিয় ভূমিকা পালন করা উচিত ছিল বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকেও কেউ কেউ সংস্কার প্রক্রিয়ার ধীর গতির অভিযোগ তুলেছেন। আবার দ্রুত সংস্কার শেষ ও নির্বাচনী রোড ম্যাপ ঘোষণার দাবিও তুলেছে বিএনপি সহ বেশ কয়েকটি দল। এদিকে দ্রব্যমূল্য নিয়ে মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা যাচ্ছে। ক্ষমতা গ্রহণের পর যে কয়েকটি বড় চ্যালেঞ্জের মুখে অন্তর্বর্তী সরকার, সেগুলির একটি হলো নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ। দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে না রাখতে পারায় আওয়ামী লীগ সরকারের প্রতি মানুষের বড় ধরনের ক্ষোভ জন্মেছিল বলে মনে করেন তথ্যবিজ্ঞরা। আগস্টে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর মানুষের প্রত্যাশা ছিল বাজারে পণ্যের দাম কমবে, কিন্তু বাস্তবে তা ঘটেনি। বাজার নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। জিনিসপত্রের দাম তো কমেইনি, বরং সবকিছুর দাম আরো বেড়ে গেছে। মানুষ প্রশ্ন করতে শুরু করছেন, তাহলে এত আন্দোলন সংগ্রাম করে হাসিনাকে পদচ্যুত করে নামিয়ে সাধারণ মানুষের লাভ হলো কোথায়? বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো হিসেবে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার আগে দেশে মূল্যস্ফীতি ছিল 11.66%। নতুন সরকার ক্ষমতায় আসার পর সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে সরকার। এতে মূল্যস্ফীতি কিছুটা কমলেও বাজারে সেটার প্রভাব খুব একটা দেখা যায়নি। এমনকি তেল, চিনি সহ আমদানি করা নিত্য প্রয়োজনীয় পণ্যের শুল্ক হার কমিয়েও দাম সহনীয় পর্যায়ে রাখতে পারছে না সরকার। ক্ষমতা গ্রহণের পর 100 দিনের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। বিশেষ করে 5ই আগস্টের পর মাঠে পুলিশের অনুপস্থিতি ও পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে দেশের বিভিন্ন এলাকায় অপরাধ প্রবণতা ব্যাপক হারে বৃদ্ধি পায়। একের পর এক ছিনতাই, ডাকাতি ও হত্যাকাণ্ডের ঘটনায় ঢাকা সহ সারা দেশে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়, যা এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে সেভাবে সক্রিয় ভূমিকায় দেখা যায়নি। আবার এটাও বাস্তব যে 5 আগস্টের পর হামলার শিকার পুলিশ ফাঁড়ি ও থানাগুলোকে পুরোপুরি গুছিয়ে আনা সম্ভব হয়নি এখনো পর্যন্ত। এদিকে গত 3 মাসে গণপিটুনিতে সারা দেশে অন্তত 68 জন মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির বেসরকারি মানবাধিকার সংস্থা। একই সময়ে কমপক্ষে 78টি ধর্ষণের ঘটনা ঘটেছে বলেও জানায় সংস্থাটি।
এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকেই হামলা ও লুটপাটের শিকার হয়েছেন বিভিন্ন স্থানে। সব মিলিয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা সরকারের নিয়ন্ত্রণে আছে প্রশ্ন উঠেছে তা নিয়েও। বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছিল অন্তর্বর্তী সরকার। এই লক্ষ্যে গত অক্টোবরে নতুন নির্বাচন কমিশন গঠনের সার্চ কমিটিও গঠন করা হয়েছে, যার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনমুখী যাত্রা শুরু হয়েছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংস্কার শেষে নির্বাচন করা হবে বলে দাবি করেছে সরকার, কিন্তু সংস্কার শেষ হতে কতদিন লাগবে সেটি এখনো স্পষ্ট নয়। সংস্কারের গতি ঠিক করে দেবে নির্বাচন কত দ্রুত হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক ইউনূস। শপথ নেওয়ার পর থেকে অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন সরকার অগ্রাধিকারের ভিত্তিতে যে কাজটি সম্পন্ন করার কথা বলে আসছে সেটি হলো জুলাই আগস্টের গণহত্যার বিচার। অন্তর্বর্তী সরকারের প্রাথমিক তালিকা অনুযায়ী আন্দোলন চলাকালে 3 সপ্তাহে 850-র বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই মারা গেছেন গুলিতে। হত্যার ঘটনায় ইতিমধ্যেই কয়েক শতাধিক মামলা হয়েছে, যেগুলিতে দোষী সাব্যস্ত করা হয়েছে পুলিশের সদস্যের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দেবার জন্য ভারতের উপর কূটনৈতিক এবং আন্তর্জাতিক মহল থেকে চাপ সৃষ্টির চেষ্টা করেছে মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ক্ষমতা গ্রহণের 3 মাস পূর্তিতে সম্প্রতি নিজেদের বিভিন্ন কাজের অগ্রগতি প্রতিবেদন প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। সরকার মনে করে যে ক্ষমতায় বসার পর 3 মাসে তারা প্রশাসনিক ক্ষেত্রে শান্তিপূর্ণভাবে পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। একইভাবে দেশের ভঙ্গুর অবস্থা থেকে অর্থনীতি বেশ খানিকটা উদ্ধার করা সম্ভব হয়েছে বলেও দাবি করেছে অন্তর্বর্তী সরকার। তবে দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা, প্রশাসন সহ অনেক ক্ষেত্রেই যে সংকট রয়েছে সেটি অবশ্য স্বীকার করেছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সার্বিক পরিস্থিতিতে বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক গতি প্রকৃতি কোন দিকে ধাবিত হয় সেদিকে নজর রয়েছে বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলির। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এদিকে মণিপুরে এক মহিলা ও 2 শিশুকে নির্মমভাবে হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন তীব্রামতার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। ঘটনায় দোষীদের ফাঁসির দাবিও জানিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। মণিপুরে এক 60 বছর বয়সী মহিলা এবং 2 বছরের এক শিশুকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। একজন উত্তর পূর্বাঞ্চলীয় এবং একজন মানুষ হিসেবে আমি লজ্জায় মাথা নিচু করে ফেলেছি। তথাকথিত উদ্দেশ্যের নামে নিরপরাধ নারী ও শিশুদের হত্যার দায়ে অপরাধীদের ফাঁসি নিশ্চিত করতে হবে সরকারকে। এ ধরনের জঘন্য কাজ অমার্জনীয় বলে সোমবার জানিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। বিভাজনমূলক এজেন্ডাকে পরাভূত করার জন্য মানবতা এবং ন্যায় বিচারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। নিরপরাধ এবং দুর্বলদের জীবন যে কোনো মূল্যে রক্ষা করার বিষয়টিতেও জোর দিয়েছেন তিনি। অশান্ত মণিপুরে সহিংসতার মামলাগুলির তদন্ত এনআইএর হাতে তুলে দিল স্বরাষ্ট্র মন্ত্রক। রাজ্যে অস্থিতিশীল পরিস্থিতির কারণে 2 দিনের জন্য বন্ধ করে দেওয়া হলো স্কুল কলেজ। পরিস্থিতি নিয়ন্ত্রণে মণিপুরে 50 কোম্পানি অতিরিক্ত সিআরপিএফ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। মণিপুরে সহিংস ঘটনাগুলো বৃদ্ধি পাবার কারণে অতিমাত্রায় সক্রিয় হয়ে উঠেছে কেন্দ্রীয় সরকার। শনিবার রাতে সহিংসতার পরে মণিপুরে পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ। রবিবার জিরিবাম জেলায় পুলিশের গুলিতে নিহত হয়েছেন একজন মেয়েতি বিক্ষোভকারী। এরপর পরিস্থিতি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। এদিকে অস্থির পরিস্থিতিতে রাজ্যের স্কুলগুলিতে 2 দিনের জন্য ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। রবিবারের পর সোমবারও মণিপুরের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন, গোয়েন্দা ব্যুরোর পরিচালক তপন ডেকা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং মন্ত্রকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই বৈঠকে। এরপরই মণিপুরের সহিংসতা সংক্রান্ত মামলাগুলির তদন্ত ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির হাতে তুলে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। সোমবার আনুষ্ঠানিকভাবে মণিপুরের জিরিবাম জেলায় সহিংসতা সম্পর্কিত 3টি মামলার তদন্তের দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছে। এদিকে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, যার মধ্যে 11 নভেম্বর সিআরপিএফ এর সাথে একটি এনকাউন্টার হয়েছে, যাতে 10 জন সন্দেহভাজন জঙ্গির নিহত হয়েছিল। গত 7 নভেম্বর আদিবাসী নারীকে পুড়িয়ে হত্যার তদন্ত করবে এনআইএ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর অতিরিক্ত 50 কোম্পানি মণিপুরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এদিকে মণিপুরে বিজেপি সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে ন্যাশনাল পিপলস পার্টি বা এনপিপি।
60 সদস্যের মণিপুর বিধানসভায় এনপিপির 7 জন সদস্য রয়েছে যারা বিজেপি সরকারকে সমর্থন করেছিল সরকার গঠনের সময়। তবে মণিপুর বিধানসভায় বিজেপির 32 জন সদস্য রয়েছে, যেখানে সংখ্যাগরিষ্ঠের সংখ্যা 31। স্বাভাবিক কারণে আপাতত সরকার পতনের কোনো সম্ভাবনা দেখছেন না রাজনৈতিক বিশ্লেষকরা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের পুরনো ঐতিহাসিক স্মারকগুলোর মধ্যে একটি হলো গেঁদু মিয়া মসজিদ। একে আর্কিওলজিক্যাল হেরিটেজ হিসেবে ঘোষণা সুপারিশ করা হবে সরকারের কাছে। সোমবার শিবনগরের গেঁদু মিয়া মসজিদ পরিদর্শন শেষে এমনটাই জানালেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্বাঞ্চলে রয়েছে প্রচুর পর্যটন স্থল। সবুজায়নের কারণে পর্যটনে অনন্য ত্রিপুরার পর্যটন স্থলগুলিকে প্রচারের আলোতে নিয়ে আসার মধ্য দিয়ে রাজ্যের পর্যটন শিল্পের বিকাশের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও এদিন জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। मुसलमान भाइयों के लिए बहुत बड़ा मस्जिद है और अच्छा नोटेड मस्जिद है। इसको कायम करते हुए मैं जितने भी त्रिपुरा के टूरिज़्म के स्पॉट्स हैं वो देखने के लिए चलते रहता हूँ। उसी इसमें से इधर मस्जिद है बोल के सुना था, इसलिए इसको पुराना है देखेंगे बोल के आया था। बहुत अच्छा है और उसके बाद वाटर का সরকারি দপ্তর এবং প্রতিষ্ঠানগুলোতে কোটি কোটি টাকা বকেয়া থাকা সত্ত্বেও সেই ক্ষেত্রে কোনো উদ্যোগ না নিয়ে দফায় দফায় মাশুল বৃদ্ধি করে বৈধ ভোক্তাদের নাজেহাল করে তুলেছে রাজ্যের বিদ্যুৎ দপ্তর। বিদ্যুৎ দপ্তরের এই ধরনের কার্যকলাপে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিশেষ করে নিম্ন এবং নিম্ন মধ্যবিত্তরা। শিক্ষা, কৃষির পর এবার বিদ্যুৎ দপ্তরেও ডাহা ফেল মন্ত্রী রতনলাল নাথ বলে অভিযোগ সাধারণ মানুষের। শিক্ষা এবং কৃষির পর বিদ্যুৎ দপ্তরেও ডাহা ফেল মন্ত্রী রতনলাল নাথ। শুধু তাই নয়, মন্ত্রী রতনলাল নাথের অকৃতকার্যতার দায় চাপছে সাধারণ মানুষের উপর। আর এর কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন রাজ্যের একটা বিশাল অংশের সাধারণ মানুষ। বিদ্যুৎ দপ্তরের নির্দেশে 10 মাসের মধ্যে দ্বিতীয়বার গত 14 আগস্ট 7.15% হারে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করেছে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ রেগুলেটরি কমিশন। শুধু তাই নয়, একই সঙ্গে বৃদ্ধি করে 23% ফিক্সড চার্জ। কিন্তু 21 আগস্ট অর্থাৎ আরও 7 দিন পর সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পরে ভোক্তারা জানতে পারেন বিদ্যুৎ দপ্তর এবং রেগুলেটরি কমিশন এই সিদ্ধান্ত। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, অতি ভারী বর্ষণের ফলে ওই সময় বিপর্যয়কর বন্যার কবলে ছিল রাজ্যের মানুষ, অথচ প্রায় সম পরিমাণ অর্থাৎ 6.49% হারে বিদ্যুৎ মাশুল ও 11% ফিক্সড চার্জ বৃদ্ধি করা হয়েছিল এই সিদ্ধান্তের মাত্র 10 থেকে 11 মাস আগে অর্থাৎ 2023 সালের সেপ্টেম্বর মাসে। এভাবে এক বছরের মধ্যে দুবার বিদ্যুৎ মাশুল ও ফিক্সড চার্জ বৃদ্ধি করা কোনো যুক্তিতে না মানতে পারা সত্ত্বেও বন্যার বিপর্যয়কর পরিস্থিতির কারণে প্রতিবাদ করার সুবিধা পায়নি রাজ্যের সাধারণ মানুষ। বিধ্বংসী বন্যায় বিপর্যয়কর প্রভাব এখনো বর্তমান। ক্ষতিগ্রস্ত মানুষ ন্যায্য ক্ষতিপূরণ পায়নি এখনো। জনজীবন স্বাভাবিক হতে কত সময় লাগবে তা জানা নেই সরকারেরও। এই পরিস্থিতিতে এইভাবে মূল্য বৃদ্ধির বোঝা চাপিয়ে দেওয়া অনেকটা অন্যায় বলে মনে করেন দুর্দশাগ্রস্ত সাধারণ মানুষ। বিদ্যুৎ দপ্তরের দেওয়া বিবৃতি অনুসারে দপ্তরের লোকসানের বোঝা 962.87 কোটি টাকা। 2022-23 হতে 2024-25 এই 3 বছরের বোঝা 10.77 কোটি টাকা, যার ফলেই নাকি এই 7.15% মাশুল বৃদ্ধি হয়েছে। অথচ বিদ্যুৎ দপ্তরের দেওয়া বিবৃতি অনুসারে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তর এবং প্রতিষ্ঠানগুলিতে বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে কোটি কোটি টাকা। এক্ষেত্রে 20টি নগর সংস্থার মধ্যে 18টির বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে প্রায় 11 কোটি টাকা। তার সঙ্গে শহর আগরতলার 3টি সাংস্কৃতিক ভবনের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে প্রায় 2 কোটি টাকা। কোটি কোটি টাকা বকেয়া বিল আদায় না করে দফায় দফায় বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করে কোন যুক্তিতে বৈধ ভোক্তাদের সর্বশান্ত করছে রাজ্য বিদ্যুৎ দপ্তর, তা নিয়েই প্রশ্ন তুলছেন রাজ্যের সাধারণ মানুষ। বিদ্যুৎ দপ্তরের এই অকর্মণ্যতার খেসারত সাধারণ মানুষকে কেন বইতে হচ্ছে তা নিয়েও উঠেছে প্রশ্ন। নিউজ নাওয়ের হাতে আসা তথ্য অনুসারে দফায় দফায় বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করা হলেও এ সময়ের মধ্যে অতিরিক্ত ব্যয় বাড়েনি রাজ্য বিদ্যুৎ দপ্তরে। শুধু তাই নয়, এই সময়ের মধ্যে দাম বাড়েনি প্রাকৃতিক গ্যাসের। এই সময়ের মধ্যে কর্মচারীদের বেতন বৃদ্ধি হয়নি বা নতুন কর্মচারী নিয়োগও হয়নি।
বরং বেসরকারি কোম্পানি নিযুক্ত করে আউটসোর্সিং করা হচ্ছে, শ্রমিক কর্মচারী তুলে দেওয়া হচ্ছে শূন্য পদ। কেন্দ্র কোনো বোঝা বৃদ্ধি করেছে এরকম কোনো বিজ্ঞপ্তিও জারি করেনি রাজ্য বিদ্যুৎ দপ্তর। তাছাড়া বিধানসভা অধিবেশনে এই মাসুল বৃদ্ধি নিয়ে কোনো আলোচনাও করেনি রাজ্যের তথাকথিত সর্বজ্ঞান সম্পন্ন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। তাই এভাবে মাসুল বৃদ্ধি অনৈতিক ও অগণতান্ত্রিক বলে মনে করছেন রাজ্যের সাধারণ মানুষ। রাজ্যের মন্ত্রিসভার ডাহা ফেল মন্ত্রী রতনলাল নাথ এবং তার বিদ্যুৎ দপ্তরের এ ধরনের সিদ্ধান্তের খেসারতের রিপোর্ট শেষ হচ্ছে না এখানেই। প্রিপেড মিটারে গত 3 মাসে বর্ধিত মাসুল, বর্ধিত ফিক্সড চার্জ ও মিটার রেন্ট সহ 25 অক্টোবর থেকে একসাথে কেটে নেওয়ার ফলে মহা বিপাকে পড়েছেন ভোক্তারা। এরিয়ার সহ বিল দিতে বাধ্য করা হচ্ছে রাজ্যের প্রিপেড ভোক্তাদের। পাশাপাশি মাসে মাসে বর্ধিত মাসুল দিতে বাধ্য হচ্ছেন সাধারণ মিটারের ভোক্তারাও। প্রিপেড মিটারে আগে 500 টাকা রিচার্জ করলে যেখানে 105 ইউনিট পাওয়া যেত, এখন রিচার্জ করলে কেউ 20 ইউনিট, কেউ পাচ্ছেন 21 ইউনিট। আগে 1000 টাকা রিচার্জ করলে যেখানে 155 ইউনিট পাওয়া যেত, এখন রিচার্জ করলে 40 ইউনিট বা তার কম পাওয়া যাচ্ছে বলেই অভিযোগ ভোক্তা সাধারণের। এভাবে একসাথে 3 মাসের এরিয়ার কেটে নেওয়া হবে তা আগে থাকতে জানানো হয়নি ভোক্তাদের। এর ফলে ভোগান্তি আরো বেড়েছে বৈধ ভোক্তাদের। রাজ্যের একাংশ নিম্ন আয়ের ভোক্তা সাধারণের পক্ষে এরিয়ার পরিশোধ করে আবার রিচার্জ করা সম্ভব নয় কোনোভাবেই। কাজেই এমনভাবে বর্ধিত বিদ্যুৎ মাসুল জোরপূর্বক পরিশোধ করতে বাধ্য করা নিছক জুলুম ছাড়া আর কিছু নয় বলেই অভিমত রাজ্যের বিদ্যুৎ ভোক্তাদের। সার্বিক পরিস্থিতিতে বিদ্যুৎ দপ্তরের দায় এখন ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে, তার বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বকেয়া স্কলারশিপ মিটিয়ে দেওয়ার দাবিতে আবারও জনজাতি কল্যাণ দপ্তরের দ্বারস্থ হল উপজাতি ছাত্রছাত্রীরা। উপজাতি কল্যাণ দপ্তরের উদাসীনতায় পরীক্ষার ফি দিতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। দাবি ছাত্রছাত্রীদের 1 সপ্তাহের মধ্যে বকেয়া স্কলারশিপ মিটিয়ে দেওয়ার আশ্বাস দিলেও আজ 2 সপ্তাহ পেরিয়ে গেলেও কোনো হেলদোল নেই দপ্তরের। অভিযোগ ছাত্রছাত্রীদের ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই তাদের প্রথম সেমিস্টার পরীক্ষার যাবতীয় ফি জমা দেওয়ার জন্য কলেজের পক্ষ থেকে বলা হয়েছে, কিন্তু জনজাতি কল্যাণ দপ্তর তাদের বকেয়া স্কলারশিপ মিটিয়ে না দিলে কিভাবে পরীক্ষার ফি দেবে এ নিয়ে চিন্তায় ছাত্রছাত্রীরা। তাছাড়া গত নভেম্বর মাসের 1 তারিখ যখন তারা দপ্তরে যোগাযোগ করেছিল তখন দপ্তর থেকে বলা হয়েছিল যে ফিজিক্যাল ভেরিফিকেশন করার পর যদি এরা জেনুইন স্টুডেন্ট হয় তাহলে 1 সপ্তাহের মধ্যেই তাদের বকেয়া স্কলারশিপ মিটিয়ে দেওয়া হবে। কইছে যে ডাইরেক্টর স্যার জয়েন্ট ডাইরেক্টর স্যার যে গতবারে আমরা আইছিলাম এবারে কইছিলাম যে কলেজ জেনুইন ঠিক হইলে আমরা ফিজিক্যাল ভেরিফিকেশন করিয়া আমরা সবটা মানে চেক করি, আমরা যদি জেনুইন হও স্টুডেন্ট তাহলে আমরা তোমার 1 সপ্তাহের ভিতরে টাকা ঢুকামো। তারপরে ফেরা আমরা কলেজে গেছিলাম 1 তারিখ নভেম্বরে ওইখান থেকে অফিস থেকে ভেরিফিকেশনে লেগে গেছিলাম। অফু দেবনাথ আর আসলো কেশব। গ্যাস এজেন্সি থেকে সিলিন্ডার বেরিয়ে যাচ্ছে কিন্তু পাচ্ছেন না গ্রাহকরা। প্রতিবাদে গ্যাস এজেন্সির সামনে বিক্ষোভ প্রদর্শন করে ভোক্তারা। ঘটনা লংতরাই ভ্যালি মহকুমা ছৈলেংটা গ্যাস এজেন্সিতে। গ্যাসের জন্য নিয়মিত এজেন্সিতে আসলেও পাওয়া যাচ্ছে না এলপিজি সিলিন্ডার। সোমবার সকালেও গ্রাহকরা গ্যাস নিতে এজেন্সিতে আসলে তাদেরকে দেওয়া হয়নি গ্যাস সিলিন্ডার। ফলে ধৈর্যের বাঁধ ভেঙে ক্ষুব্ধ হয়ে ওঠে গ্রাহকরা। রাস্তা অবরোধ করে ঘেরাও করা হয় গ্যাস এজেন্সি। এলাকার একজন বাহুবলী নেতা সংশ্লিষ্ট এজেন্সি থেকে গ্যাস নিয়ে কালোবাজারে বিক্রি করার কারণে এজেন্সিতে গ্যাস পাওয়া যায় না বলে অভিযোগ করেন ভোক্তারা। প্রশাসনিক নিষ্ক্রিয়তায় দীর্ঘদিন ধরে এই অবৈধ কাজ হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। না পাইলে আমরা রাস্তা ব্লক করব। আপনারা কয়দিন ধরে গ্যাস পান না? অনেক দিন হয়েছে, আপনি বই দেখে করতে পারবেন কত দিনে হয়েছে কত না হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের পর পশ্চিম জেলা শাসক কার্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত সাধারণ সভার এক বৈঠকে জেলা শাসক ডক্টর বিশাল কুমার, জেলা সভাধিপতি বলাই গোস্বামী ও বিশ্বজিৎ সেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ে সোমবার বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল পশ্চিম ত্রিপুরা জেলার পর্যবেক্ষণ কমিটির সভাপতি ও সহ সভাপতি নির্বাচন সহ এলাকার সামগ্রিক উন্নতির লক্ষ্যে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলোর বাস্তবায়নে কমিটির কি ভূমিকা থাকবে তা আলোচনা করা
তারা। নির্বাচনোত্তর পর্যবেক্ষণ কমিটিগুলোর পুনর্গঠন করার পাশাপাশি ওইসব এলাকার সার্বিক উন্নয়নের উদ্দেশ্যে যে প্রকল্পগুলো হাতে নেওয়া হবে সেগুলোর সঠিক পর্যবেক্ষণ ও মূল্যায়ন করতে কমিটির কি ভূমিকা থাকবে তা নিয়ে বৈঠকে আলোচনা করা হয়। তাছাড়া গ্রামীণ এলাকায় সার্বিক উন্নয়নে কমিটির অন্যান্য সদর্থক ভূমিকা পালনের ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল कुमार। अगस्त में पंचायत इलेक्शन होने के बाद आज जनरल बॉडी मीटिंग बुलाई गई है जिला परिषद की। इस जिला परिषद की मीटिंग में सभी मेंबर्स और ऑनरेबल एमएलएस, ऑनरेबल जिला सभाधिपति, বুলডোজারে ভেঙেছে ঘর, উচ্ছেদ অভিযানে বাস্তুচ্যুত হয়েছেন গরিব অংশের জনগণ। তাই বিকল্প বাসস্থানের ব্যবস্থা না করে দক্ষিণ রামনগরে উচ্ছেদ অভিযান স্থগিত রাখার আবেদন জানিয়ে সোমবার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে চিঠি দিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। আগরতলায় বিকল্প জাতীয় সড়ক নির্মাণে আখাউড়া চেকপোস্ট সংলগ্ন বর্ডার গোল চক্করে দক্ষিণ রামনগরে রাস্তার দুই পাশে ড্রেন নির্মাণের স্থান চিহ্নিত করা হয়েছিল। 2018 সালে সরকার পরিবর্তন হওয়ার পর নয়া সরকার ওই সড়কের নতুনভাবে শ্রেণীবিন্যাস করেছে। তাতে অনেক পরিবারের বাড়িঘরে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে, ফলে উচ্ছেদ অভিযানে গৃহহীন হয়ে পড়েছে ক্ষতিগ্রস্তরা বলে চিঠিতে উল্লেখ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। উচ্ছেদকৃত পরিবারগুলোর প্রায় 99% পক্ষে অন্য কোথাও ঘর ভাড়া করে বা অন্যভাবে বাসস্থানের ব্যবস্থা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তাই বিপন্ন পরিবারগুলোর জন্য বিকল্প বাসস্থানের ব্যবস্থা না হওয়া পর্যন্ত ওই উচ্ছেদ অভিযান স্থগিত রাখার জন্য চিঠিতে উল্লেখ করেছেন বিরোধী দলনেতা। দপ্তরে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও কর্মীদের দীর্ঘদিনের দাবি পূরণ করে রাজ্য সরকারের উদ্যোগে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের জন্য একটি নতুন গাড়ি দেওয়া হয়েছে। বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে দুর্ঘটনার কাজে ব্যবহৃত একটি ছোট গাড়ি ও অগ্নিসংযোগের ঘটনা নিয়ন্ত্রণে একটি জলের গাড়ি ছিল। তাই এলাকার জনগণের সমস্যার কথা চিন্তা করে রাজ্য সরকারের নিকট দপ্তরের কর্মীদের দীর্ঘদিনের দাবি ছিল একটি নতুন জলের গাড়ি দেওয়ার। দপ্তরের কর্মীদের দাবি মেনে রাজ্য সরকারের উদ্যোগে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের জন্য নতুন জলের গাড়ি দেওয়ায় খুশি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও কর্মীরা। নতুন একটা গাড়ি দিয়েছি। আমরাও অনেকদিন আমরা যে ইনচার্জ তাদের অনেকদিন দায়িত্ব ছিল বা আন্তর্গোষ্ঠীকে দায়িত্ব ছিল যে আমরা একটা টার্নআউট গাড়ি, বড় গাড়ি একটা দেওয়ার জন্য। কিন্তু এই গাড়িটা দেওয়াতে আমরা ভালো হয়েছে, মনে করেন যে কোনো সময় অসুবিধা হইলে আমরা গাড়ি আছে। কিন্তু সরকারের এই ভূমিকা এবং আমরা ডাইরেক্টর সাহেবের যে সদিচ্ছা বা ডিএফও মহোদয় আমরা যে গাড়িটা দিয়েছে, আমরা বিশালগড় হাই স্কুল স্টাফ। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরে, সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একে বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত। চোখ রাখছি অন্যান্য খবরে। জঙ্গলে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হওয়ার পর খুন হন গৃহবধূ সুন্দরম ত্রিপুরা। মৃতদেহে অনেকগুলো আঘাতের চিহ্ন রয়েছে, তাই পরিকল্পিতভাবে তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছেন মৃতার পরিবারের লোকজন। এই ব্যাপারে কাউকে এখনো গ্রেপ্তার করা হয়নি, তবে একটি খুনের মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে মনুবাজার থানার পুলিশ। জানা যায় মনুবাজার থানাধীন বাগমারা ভিলেজের চৌধুরী পাড়ার তপনজয় ত্রিপুরার স্ত্রী সুন্দরম ত্রিপুরা রবিবার দুপুরে জঙ্গলে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে সন্ধ্যা পর্যন্ত ফিরে না আসায় পরিবারের লোকেদের সন্দেহ হয়। মনুবাজার থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে সাপ্রুম মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
বাগমারা থেকে যে তার বাড়ি বাগমারা চৌধুরীপাড়া এখান থেকে 1 কিলোমিটারের মতো দূরে, এটা জঙ্গলে। তো তাদের বক্তব্য অনুযায়ী ছিল যে দুপুরবেলা খাওয়া দাওয়া করছে মহিলা, লাকড়ি আনতে গেছিলো জঙ্গলে। তো সন্ধ্যা পর্যন্ত আইএনআ দিকটা তারা খোঁজাখুঁজি করছে, আর 7:30 8টার দিকে যে খুঁজতে খুঁজতে যে ডেড বডি পাইছে। তো লাকড়ি যেখানে পাওয়া গেছে স্যার? মুঠোফোনের কল্যাণে মানুষের যোগাযোগের ক্ষেত্রে যেমন অভাবনীয় বিপ্লব ঘটেছে, অপরদিকে তৈরি হয়েছে বিড়ম্বনাও। বিশেষ করে শিশুদের জন্য বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে মুঠোফোনের ব্যবহার। মুঠোফোনের অতিরিক্ত ব্যবহারে শিশু কিশোরদের মধ্যে একদিকে যেমন বাড়ছে আসক্তি, অপরদিকে আছে অপরাধ প্রবণতা। কি বলছেন মনোরোগ বিশেষজ্ঞরা? পরিত্রাণের উপায় বা কি? সার্বিক বিষয়টি নিয়ে বিশেষ রিপোর্ট তুলে ধরা হচ্ছে নিউজ নাওয়ের এই বিশেষ প্রতিবেদনে। একবিংশ শতাব্দীর সবচেয়ে বেশি ব্যবহৃত ইলেকট্রনিক গেজেটের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত ইলেকট্রনিক গেজেট হলো মুঠোফোন। মুঠোফোনের কল্যাণে আজ শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থায় বিপ্লবী নয়, চোখের সামনে নিমেষেই ভেসে উঠছে গোটা বিশ্ব। তবে পর্দার উল্টো দিকে রয়েছে অন্ধকার দিকও। মাত্রাতিরিক্ত মুঠোফোন ব্যবহারের ফলে বিরূপ প্রভাব পড়ছে শিশু কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে। গোটা দেশের সঙ্গে ত্রিপুরার আনাচে কানাচেও পৌঁছে গেছে মুঠোফোন। সাম্প্রতিক একটি সমীক্ষা অনুসারে প্রায় 86% শিশু স্কুলে ভর্তির আগেই স্মার্টফোনে আসক্ত, যার মধ্যে 29% মারাত্মকভাবে স্মার্টফোনের আসক্তি রয়েছে। বাবা মা সন্তানদের সময় কম দেওয়ার কারণে 85% শিশু স্মার্টফোনে আসক্তিতে ভুগছে। খেলার মাঠের অভাবে 52%, খেলার সাথীর অভাবে 42% শিশু স্মার্টফোনে আসক্ত হচ্ছে। 79% প্রি স্কুল শিশু কার্টুন দেখার জন্য, 49% গেম খেলার জন্য, 45% শিশু ভিডিও দেখা বা গান শোনার জন্য স্মার্টফোন ব্যবহার করে। শুধু 14% শিশু পড়াশোনার জন্য স্মার্টফোন ব্যবহার করে। গবেষণায় নির্বাচিত 400 শিশুর প্রত্যেকেই স্মার্টফোন ব্যবহার করে, যাদের মধ্যে 92% তাদের বাবা মায়ের স্মার্টফোন ব্যবহার করে এবং 8% শিশু ব্যবহারের জন্য রয়েছে পৃথক মুঠোফোন। সমীক্ষায় পাওয়া তথ্য অনুসারে শিশুরা প্রতিদিন গড়ে প্রায় 3 ঘন্টা স্মার্টফোন ব্যবহার করে, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক সুপারিশকৃত সর্বোচ্চ সময়ের থেকেও প্রায় 3 গুণ বেশি। 73% মা তাদের বাচ্চাদের স্মার্টফোন হাতে দিয়ে ব্যস্ত রাখেন কোনো রকম ঝামেলা ছাড়াই নিজেদের কাজ করার জন্য। 70% মা তাদের বাচ্চাদের স্মার্টফোন দেন কারণ তাদের বাচ্চারা স্মার্টফোন ব্যবহার করতে পছন্দ করেন। 67% মা তাদের সন্তানকে খাওয়ানোর জন্য ও 31% মা স্মার্টফোন ব্যবহার করেন শিশুকে ঘুম পাড়ানোর জন্য। গবেষণায় দেখা যায় যেসব বাবা মা প্রতিদিন 3 ঘন্টা বা তার বেশি সময় স্মার্টফোন ব্যবহার করেন, তাদের সন্তানরা স্মার্টফোনে আসক্ত হওয়ার সম্ভাবনা প্রায় 90 গুণেরও বেশি। স্মার্টফোনে আসক্ত শিশুরা আসক্ত নয়, এমন বাচ্চাদের তুলনায় মারাত্মক মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে বলে উঠে এসেছে সমীক্ষায়। স্মার্টফোনে আসক্ত বাচ্চাদের শারীরিক স্বাস্থ্য ঝুঁকি স্মার্টফোনে আসক্ত নয় এমন বাচ্চাদের তুলনায় 230 গুণ বেশি। দীর্ঘ সময় মুঠোফোন ব্যবহারের ফলে শিশুদের মধ্যে বিভিন্ন রকম মানসিক সমস্যা দেখা দেয়। এর মধ্যে রয়েছে উদ্বিগ্নতা, অসততা, নিজেকে দোষী বোধ করা, অতি চঞ্চলতা ও হিংসাত্মক আচরণ করা এবং অপরাধ প্রবণতা বলে জানিয়েছে মনোরোগ বিশেষজ্ঞরা। ভোগবাদী ব্যবস্থার কুফল বন্যার মতো আছড়ে পড়ছে সমাজ জীবনে। পরিবারের সদস্যদের পারস্পরিক সম্পর্ক ক্রমশ জটিল হচ্ছে, তার প্রভাব পড়ছে শিশুদের কিশোরদের মনে। এর সঙ্গে যুক্ত হয়েছে মোবাইলে আসক্তি। কিশোর কিশোরীরা এখন রাত 2-3টে পর্যন্ত ব্যস্ত থাকে মুঠোফোনে। এতে একাকিত্বে ভোগে অনেক সময়। অল্প বয়সেই অবসাদ ঘিরে ধরে। অনেকের মধ্যেই তৈরি হয় অপরাধ প্রবণতা। এই রাজ্যে নাবালকদের অপরাধে জড়িয়ে পড়ার ঘটনাগুলি নিয়ে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর দেওয়া তথ্য আগেই তুলে ধরা হয়েছে নিউজ নাওয়ের পর্দায়।
এক্ষেত্রে মা বাবা বা অভিভাবকরা বুঝে কিংবা না বুঝে শিশু কিশোরদের হাতে তুলে দিচ্ছেন অত্যাধিক শক্তিশালী এই যন্ত্র বলে মনে করেন মনোরোগ বিশেষজ্ঞরা। তাই অভিভাবকের সচেতনতায় কমাতে পারে শিশু কিশোরদের মুঠোফোনের ব্যবহার। মুঠোফোনের পরিবর্তে বিভিন্ন ধরনের গল্পের বই পড়ার প্রতি আগ্রহ বাড়াতে হবে শিশু কিশোরদের। সৃজনশীল কাজ যেমন ছবি আঁকা, গল্প করা, নাচ, গান ইত্যাদিতে উদ্বুদ্ধ করতে হবে তাদের। বাচ্চাদের সামনে মুঠোফোনের ব্যবহার কমাতে হবে অভিভাবকদের। শিশুদের সঙ্গে খেলাধুলা ও গল্প করতে হবে। বাইরে প্রকৃতির সান্নিধ্যে উপভোগ করতে বেড়াতে নিয়ে যেতে হবে তাদের বলে নিদান দিয়েছেন মনোরোগ বিশেষজ্ঞরা। তাহলেই মুঠোফোনের আসক্তি থেকে মুক্তি পাবে ও নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে দেশের উন্নয়নে কাঙ্ক্ষিত অবদান রাখতে পারবে শিশু কিশোররা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। টানা 2 ম্যাচ জিতে রঞ্জি ট্রফির এলিট এ গ্রুপ টেবিলে 3 নম্বরে উঠে এসেছে গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই। টেবিলের 1 ও 2 নম্বর স্থানাধিকারীদের থেকে মাত্র 5 পয়েন্টের ব্যবধান রয়েছে মুম্বাইয়ের। পঞ্চম রাউন্ডের খেলা শেষে বড়োদরা 4 ম্যাচ জিতে 27 পয়েন্ট নিয়ে শীর্ষে। 3 ম্যাচ জিতে জম্মু কাশ্মীর 23 পয়েন্ট নিয়ে 2 নম্বরে। মুম্বাই 3 ম্যাচ জিতে 22 পয়েন্ট নিয়ে রয়েছে 3 নম্বর স্থানে। সার্ভিসেসের পয়েন্ট 13, ত্রিপুরার 12, উড়িষ্যার 10। নকআউটে যাবার চান্স তাদের খুবই ক্ষীণ। তারপরও পরের 2টি ম্যাচে যদি বোনাস নিয়ে জিততে পারে এবং ওপরের দলগুলো যদি পয়েন্ট না পায় তবেই সম্ভব নকআউটে খেলা। একমাত্র তাহলে এই সুযোগ হলেও হতে পারে ত্রিপুরা বা সার্ভিসেসের। এদিকে বি গ্রুপে বিদর্ভ 28 পয়েন্ট নিয়ে শীর্ষে, পেছনেই 21 পয়েন্ট নিয়ে 2 হিমাচল প্রদেশ। 19 ও 16 পয়েন্ট নিয়ে 3 ও 4-এ রয়েছে যথাক্রমে গুজরাট ও রাজস্থান। গ্রুপ সি এর শীর্ষে রয়েছে হরিয়ানা, তাদের প্রাপ্ত পয়েন্ট 20। 2 নম্বরে কেরালা, 3 নম্বরে রয়েছে বাংলা, 4 নম্বরে কর্ণাটক। গ্রুপ ডির শীর্ষে চণ্ডীগড়, এরপর রয়েছে তামিলনাড়ু। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে রেলওয়ে ও দিল্লি। প্লেট গ্রুপে 5 ম্যাচে 33 পয়েন্ট নিয়ে শীর্ষে গোয়া। 23 পয়েন্ট নিয়ে 2 নম্বরে রয়েছে নাগাল্যান্ড। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নামের পর্দায়। নমস্কার, শুভরাত্রি।